নমস্কার, আমি ইমতিয়াজ। আজ যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হলো গুপ্ত যুগ সম্পর্কে 30টি এমসিকিউ প্রশ্ন। প্রথম প্রশ্ন, গুপ্ত রাজবংশের প্রথম পরিচিত শাসক কে ছিলেন? এটির উত্তর হবে ঘটোৎকচ গুপ্ত, শ্রীগুপ্ত, কুমারগুপ্ত, চন্দ্রগুপ্ত। উত্তর শ্রীগুপ্ত। পরবর্তী প্রশ্ন, চন্দ্রগুপ্তের রৌপ্য মুদ্রাগুলি কী নামে পরিচিত ছিল? আমরা জানি যে প্রত্যেক শাসক তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধাতুর মুদ্রা তারা তৈরি করেন। কখনো সেটা স্বর্ণ, কখনো সেটা রৌপ্য, কখনো সেটা তাম্র মুদ্রা হয়ে থাকে। মুদ্রার উপর আমরা নির্ভর করে কোনো একজন শাসকের অর্থনীতি সম্পর্কে যথেষ্টভাবে জ্ঞান অর্জন করতে পারবো। যদি মুদ্রাটি স্বর্ণ বা রৌপ্য হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে তার অর্থনীতি যথেষ্টভাবে সুদৃঢ় ছিল এবং যথেষ্টভাবে তার অর্থনীতির দিক থেকে তারা এগিয়েছিলেন। কিন্তু মুদ্রাটি যদি তামা বা বিশেষ করে টিনের হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে মুদ্রাটি এবং একই সঙ্গে তাদের অর্থনীতি দুর্বল ছিল। এক্ষেত্রে আমাদের উত্তর হবে রূপক। পরবর্তী প্রশ্ন, কোন গুপ্ত শাসকের রাজত্বকালে চীনা পর্যটক ফাই হেন ভারতে ভ্রমণ করেন? আমরা দেখব যে অনেক পর্যটক ভারত এসেছেন এবং এই প্রসঙ্গে আমরা আগামীকাল কিংবা তার পরের দিনের মধ্যে আমরা একটা ক্লাস সম্পূর্ণ আপলোড করব, যেটা সম্পূর্ণ মধ্যযুগ ধরে বিভিন্ন যে সকল পর্যটকরা ভারত এসেছেন তাদের সম্পর্কে। মোটামুটি আমরা সেখানে 20 জন নাম রাখার চেষ্টা করছি। এই প্রশ্ন সম্পর্কে যদি আমরা আলোচনা করি তাহলে বিষয়টা হচ্ছে মেগাস্থিনিস। তিনি এসেছিলেন গ্রিস থেকে, একজন দূত হিসাবে এসেছিলেন যার গ্রন্থের নাম ছিল ইন্ডিকা। এরপর আমরা দেখছি আরেকজন বিখ্যাত পর্যটক হিসাবে ফাই হেনকে। এই ফাই হেন আসছেন মূলত চীন থেকে এবং ইনি যখন আসছেন তখন ভারতে গুপ্ত বংশের শাসন চলছে এবং যার সময়কালে তিনি ভারতে প্রবেশ করছেন তিনি হচ্ছেন চন্দ্রগুপ্ত দ্বিতীয়। কিন্তু সবথেকে এখানে আশ্চর্যের বিষয় হচ্ছে তিনি তার গ্রন্থে একবার মাত্র ফোকুওকিতে কোথাও উল্লেখ করছেন না যে 399 খ্রিস্টাব্দ থেকে 414 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি এখানে যে একটা ভূমিকা পালন করছেন তারপরেও কিন্তু তিনি কোথাও চন্দ্রগুপ্ত দ্বিতীয়ের নাম উল্লেখ করেননি। তিনি এখানকার সামাজিক অবস্থা, ধর্মীয় অবস্থা সম্পর্কে যথেষ্টভাবে তার বিভিন্ন লেখার মধ্য দিয়ে আমাদের বিভিন্ন তথ্য দিয়েছেন, কিন্তু চন্দ্রগুপ্ত দ্বিতীয়র নাম আমরা কিন্তু পাইনি। এবং একইভাবে আমরা দেখছি ফাই হেন তিনি বৌদ্ধ ধর্ম সম্পর্কে যথেষ্টভাবে কিন্তু একটা বড় ভূমিকা পালন করছেন এবং বিভিন্ন তথ্য নথিপত্র তিনি চীনে নিয়ে গিয়েছিলেন। আরেকটা তথ্য আমাদের না বললেই নয়, সেটা হচ্ছে ফাই হেনের আসল নাম কিন্তু ফাই হেন নয়, কারণ আমরা জানি যারা বুদ্ধিজম বা বৌদ্ধ ধর্মের অন্তর্গত হবেন তাদের নাম কিন্তু পরিবর্তন করে দেওয়া হতো বিভিন্ন মঠগুলোতে। ঠিক সেরকমই কিন্তু ফাই হেনের প্রকৃত নাম ছিল কুণ্ড। পরবর্তী প্রশ্ন, ভারতের নেপোলিয়ন নামে কাকে অভিহিত করা হয়? আমরা জানি এবং আপনারা ইতিমধ্যে পড়ছেন ইউরোপের নেপোলিয়ন এবং সেই ফ্রান্সের নেপোলিয়ন সম্পর্কে আপনারা ইতিমধ্যে পড়াশুনো করছেন এবং ইউরোপ ইতিহাস পড়তে গিয়ে সেক্ষেত্রে ভারতের নেপোলিয়নের সঙ্গে যাকে মোটামুটি আমরা তুলনা করে থাকি তিনি হচ্ছেন গুপ্ত বংশেরই একজন শাসক। তিনি হচ্ছেন সমুদ্রগুপ্ত, যিনি উত্তর ভারতে 9 জন এবং দক্ষিণ ভারতে 12 জন রাজাকে পরাজিত করছেন এবং এছাড়াও বেশ কিছু সমতট অঞ্চলগুলো যেগুলো রয়েছে এবং বিভিন্ন সীমান্ত অঞ্চল যেগুলো রয়েছে সেখানেও তিনি তাদেরকে কিন্তু নিজের ক্ষমতা দ্বারা তাদের উপর প্রভাব বিস্তার করেছেন। পরবর্তী প্রশ্ন, নিচের মধ্যে কে অশ্বমেধ যজ্ঞ আয়োজন করেছিলেন? যিনি যজ্ঞ আয়োজন করছেন তার নাম হলো কি? সমুদ্রগুপ্ত। পরবর্তী প্রশ্ন, 4টি গ্রন্থের নাম উল্লেখ করা আছে এবং সেই গ্রন্থগুলি মধ্যে একটি গ্রন্থ যেটা আমরা দেখব যে কালিদাসের রচনা নয়, বাকি 3টি গ্রন্থ কালিদাসের রচনা। সেক্ষেত্রে আমাদের কোন উত্তরটি হবে? কুমার সম্ভবম, এটা কালিদাসের রচনা। মুদ্রা রাক্ষস, রঘুবংশম, এটিও কালিদাসের রচনা। এবং ঋতু সংহার বা ঋতু সংহারা, সেক্ষেত্রে আমরা দেখছি এই গ্রন্থটি কিন্তু কালিদাসের রচনা। অর্থাৎ উত্তর হবে অপশন সি 1, 3 এবং 4। মুদ্রা রাক্ষস বিষাদ দত্তের লেখা, যেখানে কিন্তু আমরা দেখব চন্দ্রগুপ্ত মৌর্য এবং যে কৌটিল্য অর্থাৎ যে মৌর্য সাম্রাজ্যের যে উত্থান এই সম্পর্কে গ্রন্থটি লেখা হয়েছিল বিষাদ দত্ত দ্বারা। পরবর্তী প্রশ্ন, নিচের কোন সাহিত্য কর্মটি গুপ্ত যুগের অন্তর্ভুক্ত নয়? এক্ষেত্রে আমাদের উত্তর কী হওয়া উচিত? মৃচ্ছকটিকম শূদ্রক রচনা করছেন, অভিজ্ঞান শকুন্তলম কালিদাস রচনা করছেন, চরক সংহিতা চরকের রচনা যেটা একটা চিকিৎসা বিষয় গ্রন্থ, এবং অমর সিংয়ের রচনা হচ্ছে অমরকোষ যেখানে 12 প্রকার জমির কথা উল্লেখ আছে। এবং একইভাবে
এটাকে কিন্তু অমর সিংয়ের অমর কোষ্ঠীকে একটি ডিকশনারি হিসাবে ধরা হয়েছে, অভিধান গ্রন্থ হিসাবে ধরা হয়েছে। সেক্ষেত্রে আমাদের উত্তর হওয়া উচিত চরক সংহিতা। এটি মনে করা হয় মূলত কুষাণ সাম্রাজ্যের কনিষ্কের সময়কালে রচিত গ্রন্থ বলে ধরা হয়ে থাকে এই গ্রন্থটি, এবং যথেষ্টভাবে কিন্তু চিকিৎসা গ্রন্থ হিসাবে সমাদৃত গ্রন্থ একটি। পরবর্তী আমাদের প্রশ্ন, নিচের কোন রাজবংশের শাসনকালে সঙ্গম সাহিত্য রচিত হয়নি? এক্ষেত্রে উত্তর হবে শুঙ্গ। নিচের কোন যুগ থেকে ভারতীয় মন্দির স্থাপত্যের সূচনা হয়? মন্দির স্থাপত্য বা মন্দির কর্ম বিষয়টা সবথেকে ভালো আমাদের বোঝা যায় যে সাম্রাজ্যের সময়কাল থেকে। তিনি হচ্ছেন গুপ্ত সাম্রাজ্য। গুপ্ত সাম্রাজ্য থেকে বিভিন্ন নতুন নতুন মন্দিরের আবির্ভাব এবং মন্দিরগুলো কিভাবে ডিজাইন করা হচ্ছে তার সম্পর্কে আমরা একটা ধারণা পাচ্ছি। পরবর্তী আমাদের প্রশ্ন হলো, কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছেন? আমরা ইতিমধ্যে অনেকবার আলোচনা করে ফেলেছি যে বিক্রমাদিত্য নামটি কিন্তু একবার নয়, দুইবার নয়, ভারতের ইতিহাসে টোটাল 14 বার কিন্তু সেখানে উচ্চারণ করা হয়েছে। যার মধ্যে প্রথম বিক্রমাদিত্য ছিলেন কে? আমাদের বিক্রম সম্বতের যিনি পরিচালনা করছেন বা বিক্রম সম্বত যিনি শুরু করছেন 57-58 খ্রিস্টপূর্বাব্দে তিনি, এবং পরবর্তীকালে বিক্রমাদিত্য আমরা পাচ্ছি গুপ্ত যুগে, তিনি হচ্ছেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এবং শেষ যিনি বিক্রমাদিত্য তিনি হচ্ছেন আদিল শাহের হিন্দু সেনাপতি হেমু। পরবর্তী প্রশ্ন, কোন শতকে চীনা পর্যটক ফাইহেন ভারত আসেন? ইতিমধ্যে আমরা ফাইহেন সম্পর্কে আলোচনা করেছিলাম 399 থেকে মোটামুটি 414 পর্যন্ত। এক্ষেত্রে আমাদের অপশন হচ্ছে খ্রিস্টীয় 5ম শতাব্দীতে তিনি কিন্তু ভারতে কিন্তু আসছেন। ভারতের 6টি দর্শন শাস্ত্র আমরা জানি, 6টি দর্শন শাস্ত্র রয়েছে, সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক মীমাংসা এবং বেদান্ত। এগুলি কোন যুগে সম্পূর্ণরূপে বিকশিত হচ্ছে? এগুলো লেখালেখি অনেক আগে থেকে হয়েছিল, কিন্তু আমরা দেখব এটার যেটা বিকাশ যে কালটি সেটা হচ্ছে গুপ্ত যুগ। পরবর্তী প্রশ্ন, মৃচ্ছকটিক কে রচনা করেছিলেন? ইতিমধ্যে আমরা কিন্তু উল্লেখ করেছিলাম যে মৃচ্ছকটিক গ্রন্থটি কে রচনা করছেন, যেটা গুপ্ত সময়কালের একটা গ্রন্থ বলে মনে করা হচ্ছে, এবং এটি যিনি রচনা করছেন তিনি হচ্ছেন শূদ্রক। কল্যাণের রচনা হচ্ছে রাজতরঙ্গিনী, যেটা 1148 থেকে 1150-এর মধ্যে লেখা, ভারতবর্ষের প্রথম একটা আঞ্চলিক ইতিহাসের উপর লেখা, স্থানীয় ইতিহাসের উপর লেখা, এবং এটা সাধারণত কাশ্মীরের উপর রচনা করা হয়েছিল। কাশ্মীরের যে ইতিহাস সেগুলো এখানে তুলে ধরা হয়েছিল। এর পরবর্তীকালেও কিন্তু দ্বিতীয় রাজতরঙ্গিনী, তৃতীয় রাজতরঙ্গিনী, চতুর্থ রাজতরঙ্গিনীও কিন্তু লেখা হয়েছে। কল্হণ কিন্তু একই সঙ্গে তিনি রাজপুতদের সম্পর্কে বিভিন্ন তথ্য এবং মৌর্য সাম্রাজ্যের সম্রাট অশোক সম্পর্কেও তথ্য কিন্তু দিয়েছেন। বাণভট্ট তিনি রচনা করছেন কি? হর্ষচরিত। হর্ষবর্ধনের সভাকবি হিসাবে তিনি জায়গা করে নিয়েছেন এবং তিনি হর্ষচরিত রচনা করেছেন। এবং বিক্রমাদিত্যের কথা আমরা বললাম ইতিমধ্যে। পরবর্তী প্রশ্ন, নিচের কোন গুপ্ত যুগের সরকারি ভাষা ছিল? গুপ্ত যুগে আমরা দেখব সরকারি ভাষা হিসাবে যেটা প্রাধান্য পেয়েছিল সেটা হচ্ছে সংস্কৃত। পরবর্তী প্রশ্ন, নিচের কোন গুপ্ত শাসক শ্রীলঙ্কার রাজা মেঘ বর্মনকে গয়াতে বৌদ্ধ মন্দির নির্মাণের অনুমতি দিয়েছিলেন? আমাদের অপশন এ স্কন্দগুপ্ত, চন্দ্রগুপ্ত দ্বিতীয়, সমুদ্রগুপ্ত নাকি চন্দ্রগুপ্ত প্রথম? এক্ষেত্রে আমাদের উত্তর হবে সমুদ্রগুপ্ত। আর্যভট্ট ও বরাহমিহির কোন যুগের অন্তর্ভুক্ত? আমরা জানি যে আর্যভট্ট কি রচনা করছেন আর্যভট্টীয়, এবং বরাহমিহির রচনা করেছেন বিভিন্ন গ্রন্থ। সেক্ষেত্রে আমরা দেখব যে বিভিন্ন সেই সময়কার যে বিজ্ঞান প্রযুক্তি, একই সঙ্গে বিজ্ঞানের বিভিন্ন দিকগুলো, যে জ্যোতিষশাস্ত্র এবং দিন কেন হয়, রাত কেন হয়, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, উত্তর মেরু, দক্ষিণ মেরু, 365 দিন এবং জিরো আবিষ্কার, এবং একই সঙ্গে আমরা যে পায়ের মান, বিভিন্ন তথ্য, দ্বিঘাত সমীকরণ এবং বিভিন্ন যে ব্যাকরণ, এমনকি আমরা দেখব যে বিভিন্ন বীজগণিতের যে বিষয়গুলো, সবগুলো কিন্তু আমরা আর্যভট্ট, বরাহমিহির এদের কাছ থেকে কিন্তু পাচ্ছি। অর্থাৎ এরা যে সময়কালে রয়েছেন সেটা হচ্ছে গুপ্ত যুগ। এই জন্য তো আমরা গুপ্ত যুগকে কী বলি? সুবর্ণ যুগ বা একটা স্বর্ণ যুগ বলে চিহ্নিত করা যায়। দশমিক সংখ্যা পদ্ধতি যার মধ্যে শূন্যর ধারণা রয়েছে ভারতের কোন রাজবংশের সময় আবিষ্কৃত হয়েছিল? ইতিমধ্যে আমি বললাম এটা হচ্ছে গুপ্ত বংশ। কুমার সম্ভবম নামক মহাকাব্যটি কে রচনা করেছেন? রচনা করেছেন কালিদাস। পরবর্তী প্রশ্ন, দিল্লির কুতুব মিনারের আঙিনায় অবস্থিত বিখ্যাত লৌহস্তম্ভটি কার স্মৃতির উদ্দেশ্যে স্থাপন করা হয়েছিল? আনন্দপাল, হর্ষ, চন্দ্র, অশোক। এক্ষেত্রে যার নাম পাওয়া যায় ওই স্তম্ভটির মধ্যে রাজা চন্দ্র বা চন্দ্র রাজা, সেক্ষেত্রে উত্তর হবে অপশন সি। পরবর্তী প্রশ্ন, নিচের বক্তব্যগুলি মনোযোগ দিয়ে পড়ুন। গুপ্তরা ভূমিদান প্রথার প্রচলন করেন। গুপ্তদের প্রশাসন ছিল অত্যন্ত কেন্দ্রীভূত। গুপ্ত সম্রাটরা নিজেদের জন্য ঐশ্বরিক অধিকার দাবি করতেন। এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশন এ, তারা ভূমিদান প্রথা প্রচলন করেন, কিন্তু প্রচণ্ডভাবে কিন্তু কেন্দ্রীভূত নয়।
প্রশাসন ছিল অত্যন্ত কেন্দ্রীভূত? কখনোই না। আমরা দেখেছি সেক্ষেত্রে প্রশাসন কিন্তু প্রদেশের উপর নির্ভর করছে, জেলার উপর নির্ভর করছে, বৃত্তির উপর নির্ভর করছে। ভুক্তি এই শব্দগুলো আমরা কিন্তু পেয়েছি। সেক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশন এ 1 এবং 3 সত্য। শূদ্রকে মৃচ্ছকটিকম কি? অর্থাৎ শূদ্রক যে মৃচ্ছকটিকম লিখছেন সেটা কি ধরনের টাইপ, এর প্রকৃতিটা কি? ছোট গল্প নাকি কবিতা নাকি উপন্যাস নাকি নাটক? এক্ষেত্রে আমরা দেখব যে মৃচ্ছকটিকম লেখা হয়েছিল মাটির যে খেলনা গাড়ি, অর্থাৎ সেক্ষেত্রে আমরা দেখব এটি ছিল এক ধরনের নাটক। ইতিহাসবিদদের মধ্যে কে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন উপাধি দিয়েছিলেন? যিনি সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলছেন তিনি হচ্ছেন আর এস শর্মা, আর সি মজুমদার, ভিনসেন্ট স্মিথ এবং রবীন্দ্রনাথ থাপার। এক্ষেত্রে উত্তর হবে অপশন সি ভি এ স্মিথ। পরবর্তী প্রশ্ন, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ধরা হয় শ্রীগুপ্তকে। পরবর্তী প্রশ্ন, সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? সমুদ্রগুপ্তের সভাকবি হচ্ছেন হরিসেন। এবং আমরা দেখেছি এলাহাবাদ প্রশস্তি বা যাকে প্রয়াগ প্রশস্তি বলা হচ্ছে সেটাও কিন্তু তিনি রচনা করছেন এবং সেখানে তার প্রশংসা লিখছেন। পরবর্তী প্রশ্ন, অপশন আমাদের প্রয়াগ প্রশস্তি বা এলাহাবাদ স্তম্ভলিপি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত? অশোক, সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত মৌর্য, মহাপদ্মনন্দ। এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশন বি সমুদ্রগুপ্ত। প্রাচীন ভারতের গুপ্ত যুগের গুহা চিত্রের মাত্র দুটি উদাহরণ বিদ্যমান। একটি হলো অজন্তা গুহার চিত্রকলা, অপরটি তাহলে কোথায় রয়েছে? নাসিক গুহা, লোমেশ ঋষি গুহা, এলোরার গুহা নাকি বাঘ গুহা? এক্ষেত্রে আমাদের উত্তর হবে বাঘ গুহা। পরবর্তী আমাদের প্রশ্ন, পরম ভাগবত উপাধি গ্রহণকারী প্রথম গুপ্ত শাসক কে ছিলেন? পরম ভাগবত এই উপাধি যিনি গ্রহণ করেছিলেন তিনি কে? রামগুপ্ত, চন্দ্রগুপ্ত দ্বিতীয়, সমুদ্রগুপ্ত প্রথম এবং আমরা দেখব চন্দ্রগুপ্ত। এক্ষেত্রে আমাদের উত্তর হবে চন্দ্রগুপ্ত দ্বিতীয়, অপশন বি। পরবর্তী প্রশ্ন, ভারত রক্ষাকারী নামে পরিচিত কোন গুপ্ত শাসক? ভারত রক্ষাকারী নামে পরিচিত যিনি ছিলেন তিনি কে ছিলেন? তিনি ছিলেন সমুদ্রগুপ্ত, তিনি ছিলেন চন্দ্রগুপ্ত, তিনি ছিলেন পুরুগুপ্ত নাকি স্কন্দগুপ্ত? এক্ষেত্রে আমাদের উত্তর হবে স্কন্দগুপ্ত। পরবর্তী প্রশ্ন, বৃষ্টি কথার অর্থ কী? ভূমি রাজস্ব, বৈদেশিক আক্রমণ কালের কর, বিনা পারিশ্রমিকে শ্রমদান নাকি লাঙ্গলের উপর কর? এক্ষেত্রে আমাদের উত্তর হবে বিনা পারিশ্রমিকে শ্রমদান। অর্থাৎ আমি বা আপনি কিছু শ্রম দিলাম যার পরিবর্তে কিন্তু কোনো রকম অর্থ বা কোনো ধরনের যে টাকা বা পয়সা বা কোনো কিছু আপনি দাবি করছেন না, বিনা পারিশ্রমিক আপনি শ্রম দিচ্ছেন যেটা, সেটাকে বলা হচ্ছে। বিষ্ণু শর্মা কোন যুগের সঙ্গে যুক্ত? ভুল করলে হবে না, বিষ্ণুগুপ্তের কথা আমরা বলিনি, বিষ্ণু শর্মা বলেছি। সেক্ষেত্রে মনে রাখতে হবে বিষ্ণু শর্মা রচনা করেছিলেন কি? পঞ্চতন্ত্র গ্রন্থটি, যেটি সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল, পরবর্তীকালে সেটাকে ট্রান্সলেট করা হয়েছে বিভিন্ন ভাষায়, বাংলা ভাষায় হিতোপদেশ এবং কলিল দিমনা আরবি ভাষায়। এবং একইভাবেই এই গ্রন্থটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে এবং এটা কিন্তু ন্যায় এবং একইভাবে নৈতিকতার একটা গল্প হিসাবে যথেষ্টভাবে কিন্তু সমাদৃত। ছোটোবেলায় আমরাও কিন্তু অনেকে কিন্তু পশু পাখির বা বিভিন্ন নীতি কথা পড়েছি। ঠিক এটি যে যুগের সঙ্গে যুক্ত রয়েছে সেটা হচ্ছে গুপ্ত যুগ। আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে, প্রশ্নগুলো আপনার উপকারে আসে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।